হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা আজকে আবার একটা ডেমো লেকচার দেখবো। আমার পেইড কোচিংয়ে যেভাবে ডেমো লেকচার তোমাদেরকে দেখাই, তোমরা যদি এখান থেকে ইন্টারেস্টেড হও কেউ, তাহলে কি করতে পারো, তাহলে তুমি পেইড কোর্স এনরোল করতে পারো। তো তার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, আর ফার্স্ট পিন কমেন্টে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো এবার আমরা পড়বো যে জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত বস্তু হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, আর পড়বো আরএনএ সংসার বা আরএনএ ওয়ার্ল্ড। তো প্রপার্টিজ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বা জিনগত বস্তুর ধর্ম আমরা আগে দেখবো, যে ডিএনএ কে তুমি বেশি ইম্পর্টেন্স দেবে না আরএনএ কে বেশি ইম্পর্টেন্স দেবে, তুমি কাকে জেনেটিক ম্যাটেরিয়াল বলবে। তুমি জানো যে কিছু কিছু ভাইরাসে শুধু আরএনএই থাকে, ডিএনএ থাকেই না। তো সেক্ষেত্রে তো তাদের আরএনএ মোদ্দা জেনেটিক বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। তো এই ক্ষেত্রে তুমি কাকে ইম্পর্টেন্স দেবে গো, ডিএনএ কে না আরএনএ কে? ওকে, তার কিছু কিছু প্রপার্টিজ আমরা দেখব। প্রথম কথা, এখানে একটা কথা বলে দিয়েছে যে ইন সাম ভাইরাসেস আরএনএ ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। শুধুই আরএনএ থাকে কিছু ভাইরাসে, যাদের মোটেও ডিএনএ থাকে না। তারা কারা? দুটো এক্সাম্পল এখান থেকে শিখে নাও। এক হচ্ছে টোব্যাকো মোজাইক ভাইরাস, কিউবি ব্যাকটেরিওফাজ। তো কিছু ভাইরাসের জিনগত বস্তু হলো আরএনএ, যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস আর কিউবি ব্যাকটেরিওফাজ। এবার বলছে যে একটা যদি ডিএনএ হোক বা আরএনএ হোক, যাকে মূল জেনেটিক ম্যাটেরিয়াল হতে হবে, তার কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? ফার্স্ট বলেছে ইট শুড বি এবল টু জেনারেট ইটস রেপ্লিকা, মানে রেপ্লিকেশন করতে হবে, একে নিজস্ব প্রতিলিপি তৈরিতে সক্ষম হতে হবে। মানে একটা ডিএনএ যদি থাকে, তাকে আরেকটা ডিএনএ তৈরি করতে হবে, মানে নিজের বাচ্চা তৈরি করতে হবে, পাতি কথা। তো ডিএনএ কে হয় আরেকটা ডিএনএ তৈরি করতে হবে, বা আরএনএ কেও আরেকটা আরএনএ তৈরি করতে হবে। মানে ডিএনএ হোক আরএনএ হোক যেই হোক, তোমার ক্ষমতা থাকতে হবে যে তুমি তোমার বাচ্চা তৈরি করতে পারছো। এটা হলো প্রথম কথা। নেক্সট বলেছে ইট শুড বি স্টেবল কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি, একে রাসায়নিকগতভাবে এবং গঠনগতভাবে স্থিতিশীল হতে হবে। মানে তুমি চাইলেই ডিএনএ বা আরএনএ কে ভেঙে ফেলতে পারবে তা কিন্তু হবে না। তোমার জেনেটিক ম্যাটেরিয়াল হতে হবে স্ট্রং, ঠিক তোমার মতো, যেন তাকে খুব ভাঙতে না পারে। তো না তো তাকে কেমিক্যালি তুমি ভাঙতে পারবে, না তো তাকে স্ট্রাকচারালি তুমি ভাঙতে পারবে, মানে তাকে রাসায়নিক গঠন কোনোভাবে তুমি তাকে ভাঙতে পারবে না। নেক্সট, it should provide the scope for slow changes, mutation that are required for evolution. এতে ধীর গতিতে পরিবর্তন সমূহ বা মিউটেশন ঘটার সুযোগ থাকতে হবে, যা বিবর্তনের জন্য প্রয়োজনীয়। এখানে তোমাদের একটা কথা বলি, আমরা অনেক সময় মিউটেশন মানে ভাবি খুব খারাপ জিনিস। মিউটেশন মানেই খারাপ জিনিস, জিন নষ্ট হয়ে গেল, ডিএনএ ভেঙে গেল, মরে গেলাম, সেরকম কিন্তু সবসময় না। একটা স্লো মিউটেশনের সবসময় আমাদের দরকার রয়েছে এভলিউশনের জন্য। ইনফ্যাক্ট আমরা মানুষরা অনবরত ইভলভড করি, বা আমাদের অনবরত বিবর্তন হয়। আমরা বিবর্তন বা এভলিউশন বললে হঠাৎ করে ভাবি যে বানর থেকে মানুষ, বা হনুমান থেকে মানুষ হওয়া, বা গরিলা থেকে মানুষ হওয়া। বিবর্তন মানে কিন্তু তা নয়। স্লো এভলিউশন, ধীরে ধীরে বিবর্তন প্রতিদিন তোমার আমার বডিতে ঘটছে। ভেবে দেখো, তোমার দাদু বা তার দাদু বা তার দাদু, একটু একটু দূরে দাদুকে ভেবে নাও, আর নিজেকে ভাবো। তো একই রকম কাজ কি আমরা করতাম? তারা অন্যরকম ভাবে ইন্টেলিজেন্ট ছিলেন, তারা লেখাপড়া করতেন, পেন খাতা নিয়ে পড়াশোনা করতেন। আর তোমাকে দেখো, সবই ল্যাপটপ আর ফোন থেকে শুনছো। তোমার ল্যাপটপ বা ফোন নিয়ে তুমি যতটা কমফোর্টেবল, তোমার দাদুর দাদুকে যদি ল্যাপটপ ফোন দেওয়া হয়, উনি তো বলবেন ওরে বাবা আমাকে ছেড়ে দে, মা কেঁদে বাঁচি। তো এই দিক দিয়ে, এই সমস্ত কারেন্ট যে গ্যাজেট, এই সমস্ত দিক দিয়ে এই যে ইন্টেলিজেন্ট তুমি হয়েছো, তোমার দাদু ছিলেন না, এই সব দিকে এত নলেজ ওনার ছিল না। তো এই ক্ষেত্রেও কিন্তু বিবর্তন তোমার ঘটেছে, এভলিউশন তোমার ঘটেছে। তো এভলিউশন আলটিমেটলি মিউটেশনের মাধ্যমেই হয়। তো প্রতিদিনই আমাদের জিন ধীরে 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 মিউটেট করতে থাকে এবং আমাদের এভলিউশন হতে থাকে। তো এইটা কিন্তু খুব প্রয়োজনীয় জেনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। আদারওয়াইজ একটা প্রাণী, সে তো সারা জীবন একই রকম থেকে যাবে। তুমি এখন যেমন আছো, তুমি 1000 বছর বাদেও তোমার বাচ্চার 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 বাচ্চা একই রকম হবে। তাহলে যত দিন যাবে তত পরিস্থিতি যখন কঠিন হবে, ও জুঝবে কেমন করে, তাই না? এই জন্য মিউটেশন খুব ইম্পর্টেন্ট। It should be able to express itself in the form of Mendelian characters. এটি নিজেকে মেন্ডেলীয় বৈশিষ্ট্য রূপে প্রকাশ করতে সমর্থ হতে হবে। এটার মানে কিচ্ছু না, খুব সহজ একটা ব্যাপার। মেন্ডেলীয় বৈশিষ্ট্য বা মেন্ডেলিয়ান ক্যারেক্টার মানে কি? পাতিকথা প্রোটিনের কথা বলা হচ্ছে। একটা জিন, তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে প্রোটিন তৈরি করা। প্রত্যেকটা জিন প্রোটিন তৈরি করে।
হ্যাঁ, কিছু ছাড়া, যেগুলো ধরো আরএনএ, কিছু জিন আরএনএ টিআরএনএ তৈরি করে, তার কথা বলছি না। কিন্তু যত জিন রয়েছে এমআরএনএ তৈরি করছে, প্রত্যেকটা এমআরএনএ আলটিমেটলি প্রোটিন তৈরি করে। তো প্রোটিন তৈরি হওয়া মানে আলটিমেটলি তোমার একটা ফিচার বা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া। ধরো আজকে তোমার চোখের মনি তোমার কালো, আরেকজনের ব্রাউন, আরেকজনের ব্লু, আরেকজনের গ্রিন। তো এটা কেন হচ্ছে? এটা কিছু কালারের জন্য হচ্ছে। তো সেই কালারটা কি? আসলে সেটা কোনো না কোনো প্রোটিন, এবং সেই প্রোটিন কোথা থেকে এসছে? কোনো জিন থেকে এসছে। তো মেন্ডেলিয়ান ক্যারেক্টার বা মেন্ডেলীয় বৈশিষ্ট্য বলতে সেটাই বোঝাচ্ছে যে কিছু একটা জিনের প্রকাশ, আলটিমেটলি একটা প্রোটিন, সেটা কিন্তু তৈরি হতেই হবে। মানে প্রোটিন তো তৈরি করতেই হবে, তুমি জেনেটিক মেটেরিয়াল যেই হও না কেন। তো এই 4টে বৈশিষ্ট্য কিন্তু তোমার থাকতেই হবে তোমাকে যদি জেনেটিক মেটেরিয়াল বা জিনগত বস্তু হতে হয় তাহলে। এবার হচ্ছে কম্পিটিশন, তাহলে ডিএনএ না আরএনএ? তো দেখো, প্রথম পয়েন্ট বলেছে যে রেপ্লিকেশন মানে প্রতিলিপিকরণ করতে হবে। তো বোথ দ্য নিউক্লিক অ্যাসিডস ডিএনএ অ্যান্ড আরএনএ হ্যাভ দ্য এবিলিটি টু ডিরেক্ট দেয়ার ডুপ্লিকেশন। উভয় নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ নিজেদের প্রতিলিপি গঠন করতে পারে। ডিএনএ থেকে যেমন ডিএনএ তৈরি হয়, আরএনএরও কিন্তু ক্ষমতা রয়েছে আরেকটা আরএনএ তৈরি করার। তাহলে এই কাজটা দুজনেই করতে পারছে। ডিএনএর বাচ্চা তৈরি করে, আরএনএ ও আরএনএর বাচ্চা তৈরি করতে পারে। তাহলে ফার্স্ট পয়েন্টটাতে ডিএনএ আরএনএ দুজনেই জিতে গেল। সেকেন্ড পয়েন্ট, কেমিক্যালি স্ট্রাকচারালি স্টেবল হতে হবে, গঠনগতভাবে রাসায়নিকভাবে স্থিতিশীল হতে হবে। দেখো তো সেটাই গিয়ে আগে রয়েছে। ডিএনএ অনেক বেশি স্টেবল আরএনএর তুলনায়। ডিএনএ অনেক বেশি স্টেবল আরএনএর তুলনায়। তিনটে তার জন্য কারণ আছে। চলো দেখি কি কি কারণ। কারণ নাম্বার 1, ডিএনএতে যে 2 প্রাইমে কার্বন রয়েছে, ওর সুগারে, পেন্টোজ সুগারে যে 2 প্রাইম কার্বন রয়েছে, তাতে কি থাকে? তাতে OH কি থাকে? না, আমরা এটা জানি যে তাতে OH থাকে না, তাতে H থাকে। আমি এক্ষুনি দেখাচ্ছি। এটা হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। আরএনএ এর ক্ষেত্রে কিন্তু রাইবোজ সুগারের 2 প্রাইম কার্বনে OH থাকে। এই স্ট্রাকচার আগে আমি তোমাদের পড়িয়ে দিয়েছি, তোমরা এখানে জানো। তো এইটা হচ্ছে পেন্টোজ সুগারের স্ট্রাকচার। ডিএনএ এর ক্ষেত্রে 2 নম্বর কার্বনের এইখানটাতে থাকে H, আরএনএ তে থাকে OH। এই এক্সট্রা ওটা থাকার জন্য আরএনএ খুব বেশি রিঅ্যাক্টিভ হয়ে যায়। মানে কি, এই ও থাকার জন্য ও সবার সাথে কেমিক্যালি রিঅ্যাক্ট করতে পারে। এর সাথে রিঅ্যাক্ট করছে, ওর সাথে রিঅ্যাক্ট করছে, তার সাথে রিঅ্যাক্ট করছে। তো সেই জন্য না, এই ওটা থাকার জন্য আরএনএ খুব বেশি ছটফটে। ডিএনএ তুলনামূলকভাবে কম, কারণ ডিএনএ তে 2 নম্বরে এই ওটা নেই। সেই জন্য প্রথম পয়েন্ট বলেছে যে 2 prime OH group present at every nucleotide in RNA is a reactive group and makes RNA labile and easily degradable. RNA is also known as catalytic, hence reactive. Therefore, DNA chemically is less reactive and structurally more stable when compared to RNA. তাহলে আরএনএ এর প্রতিটি নিউক্লিওটাইডে উপস্থিত 2 প্রাইম ওয়েজ গ্রুপটি হলো একটি সক্রিয় গ্রুপ, এবং এই গ্রুপটির উপস্থিতির জন্য আরএনএ পরিবর্তন প্রবণ হয় ও সহজে বিনষ্ট হয়ে যেতে পারে। আরএনএ কে এখন অনুঘটক রূপেও গণ্য করা হয় এবং এটি সক্রিয় হয়। এই কারণে ডিএনএ আরএনএ এর তুলনায় রাসায়নিক দিক থেকে কম সক্রিয় এবং গঠনগত দিক থেকে অধিক স্থিতিশীল হয়। ঠিক আছে? তো যেটা বললাম, এই ও গ্রুপটা আরএনএ তে থাকার জন্য ও ভীষণ ছটফট করে, ও ভীষণ রিঅ্যাক্টিভ হয়। মানে কি, ভীষণভাবে ও কারুর না কারুর সাথে রিঅ্যাকশন করতে চায়, এবং তার ফলে ও ক্যাটালাইটিকও হয়। ক্যাটালাইটিক মানে কি, অনুঘটকের কাজও করে এই ও গ্রুপটার জন্য। ঠিক আছে? এবার মনে করো, এই চ্যাপ্টারের প্রথমে বলেছিলাম আরএনএ ক্যাটালাইটিক ভাবে কাজ করে, অনুঘটক রূপে কাজ করে। আরএনএ কে মেসেঞ্জার বলেছিলাম, আরএনএ কে অ্যাডাপ্টার বলেছিলাম, আরএনএ কে আর কি বলেছিলাম? ক্যাটালাইটিক বলেছিলাম। তো মেসেঞ্জার কেন, অ্যাডাপ্টার কেন, সেগুলো আমরা পরে দেখবো, ট্রান্সলেশন পড়ার সময় দেখবো। কিন্তু আমি বলেছিলাম যে ক্যাটালাইটিক কেন আরএনএ, সেটা আমরা পরেও দেখবো। তো আজকে তুমি দেখো যে আরএনএ অনুঘটক রূপে বা ক্যাটালাইটিক রূপে কাজ করতে পারে স্পেসিফিক্যালি এই OH গ্রুপটার জন্য।
তো ডিএনএ যেহেতু ওটা নেই, ডিএনএ ছটফটে কম, ডিএনএ ক্যাটালাইটিক মানে অনুঘটক রূপে কাজ করতে পারে না, ডিএনএ অনেক বেশি স্টেবল হয়, ডিএনএ কে যে কেউ এসে আক্রমণ করতে পারে না। কারণ এই আরএনএ কে লোকে আক্রমণও করে এই ও গ্রুপটা থাকার জন্য, সবাই একে আক্রমণ করে, এর খুব মজা, এই ও সবার সাথে আয় আয় আমার সাথে লড়, এই ব্যাপারটা করে। তো এটা একটা হয়ে গেল, প্রথম বুঝলে যে কেন ডিএনএ বেশি স্টেবল। আরো দুটো কারণ আছে ডিএনএ বেশি স্টেবল হওয়ার। সেকেন্ড কারণ কি বলতো? সেকেন্ড কারণ হচ্ছে ডিএনএ তে দুটো স্ট্র্যান্ডস থাকে বা দুটো তন্ত্র থাকে, এবং সেই দুটো স্ট্র্যান্ডস কিসের মাধ্যমে জোড়া থাকে? হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। কারণ আমরা আগে দেখেছি যে দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্ত্রে এদিকে একটা বেস এদিকে একটা বেস দুজন দুজনের সাথে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে জুড়ে থাকে, তার ফলে অবশ্যই এটা অনেক বেশি স্টেবল হয়। আরএনএ তে একটাই স্ট্র্যান্ড থাকে, একটাই তন্ত্র থাকে, এই হাইড্রোজেন বন্ডটা ওদের বেসের মধ্যে, দুটো বেসের মধ্যে হয় না, বেস পেয়ার তো আরএনএ তৈরি করে না, তো এই বেস পেয়ার থাকার জন্য ডিএনএ অনেক বেশি স্টেবল। দেখো এখানে বলেছে দেয়ারফর, না এখানে এটা বলেনি, এটা আছে, এটা আমি দেখাচ্ছি কোথায় আছে। নেক্সট বলছে, দেখো নেক্সট বলছে দ্য প্রেজেন্স অফ থাইমিন এট দ্য প্লেস অফ ইউরাসিল অলসো কনফার্স অ্যাডিশনাল স্টেবিলিটি টু ডিএনএ। ডিএনএ তে ইউরাসিলের পরিবর্তে থাইমিনের উপস্থিতিও ডিএনএ কে অধিকতর স্থিতিশীলতা প্রদান করে। আমরা জানি ডিএনএ তে কি থাকে, ডিএনএ তে এ টি জি সি থাকে, এই যে দেখো এ টি জি সি থাকে। আরএনএ তে শিখিয়েছিলাম টি থাকে না, টির বদলে ইউ থাকে, এ ইউ জি সি, ইউরাসিল থাকে থাইমিনের বদলে। তো এই টিটা থাকার জন্য না ডিএনএ অনেক বেশি স্টেবল হয়। টি ইজ প্রেজেন্ট, থাইমিন ইজ প্রেজেন্ট, থাইমিন কিন্তু অনেক বেশি স্টেবিলিটি দেয় ডিএনএ কে, যে ক্ষেত্রে আরএনএ তে কিন্তু থাইমিন থাকে না, ইউরাসিল থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই তিনটে পয়েন্টের জন্য ডিএনএ কিন্তু বেশি স্টেবল। তাহলে এই 2 নম্বর পয়েন্টটায় কিন্তু এগিয়ে গেছে ডিএনএ, ডিএনএ জিতে গেছে আরএনএ এর তুলনায়। নেক্সট বলছে যে মিউটেশন করতে হবে দুজনকে। এইবার দেখো ডিএনএ আরএনএ এর মধ্যে কে বেশি মিউটেট করতে পারবে বলতো? অবভিয়াসলি করতে পারবে আরএনএ। কেন বলতো? এই যে আরএনএ ও গ্রুপটার জন্য বেশি ছটফট করে, বেশি রিঅ্যাক্ট করে, তো যে বেশি ছটফট করবে সে তাড়াতাড়ি চেঞ্জ হবে না, ও তো স্টেবল, ডিএনএ তো অনেক বেশি স্টেবল, স্টেবল যে যত বেশি হবে সে তত কম চেঞ্জ হবে, তো ডিএনএ চেঞ্জ অনেক কম হবে, আরএনএ চেঞ্জ অনেক বেশি হবে। তাহলে মিউটেশন কিন্তু আরএনএ তে ডিএনএ থেকে বেশি হয়। যদিও ডিএনএ আরএনএ দুজনেই মিউটেশন হয়, কিন্তু আরএনএ তে কিন্তু মিউটেশনটা বেশি হয়। তাহলে দেখো কি বলেছে, both DNA and RNA are able to mutate. In fact, RNA being unstable mutate at a faster rate. Consequently, viruses having RNA genome and having shorter lifespan mutate and evolve faster. তো ডিএনএ আরএনএ উভয়ই পরিব্যক্তিতে সক্ষম, দুজনেই মিউটেশন করে। বস্তুত আরএনএ অস্থিতিশীল হওয়ায় এর পরিব্যক্তি দ্রুত হারে ঘটে, কিন্তু আরএনএ তে অনেক বেশি মিউটেশন ফাস্ট ঘটে যেহেতু ওরা স্থিতিশীল নয়। অতএব যেসব ভাইরাসের আরএনএ ভাইরাস রয়েছে বা বলতে পারো আরএনএ জিনোম রয়েছে, তাদের জীবনকাল সংক্ষিপ্ত হয় এবং সেই ভাইরাসগুলোর মিউটেশন বা পরিব্যক্তি ঘটে অপেক্ষাকৃত দ্রুত হারে তাদের বিবর্তনও ঘটে। এখানে একটা মজার কথা তোমাদের বলবো, করোনা ভাইরাস যখন আমরা সবাই আতঙ্কে থাকতাম, করোনা ভাইরাসকে তোমরা শুনেছো যে এদেরকে কিছুতেই রোখা যাচ্ছিল না, কোনো ওষুধ দিয়ে কোনো ভ্যাকসিন দিয়ে কিছু করেই করোনা ভাইরাসকে রোখা যাচ্ছিল না। কেন? কারণ করোনা ভাইরাসে ছিল আরএনএ, করোনা ভাইরাসে ডিএনএ থাকে না, আরএনএ থাকে। আরএনএ যেহেতু অনেক বেশি মিউটেট করতে পারে ফার্স্ট, তো করোনা ভাইরাস নিজেকে খুব তাড়াতাড়ি মিউটেট করে নিত এবং খুব তাড়াতাড়ি মিউটেট করার ফলে খুব তাড়াতাড়ি এভলিউশন হতো, বিবর্তন হতো, চালাক হয়ে যাচ্ছিল। তুমি ওর একটা কিছু টার্গেট করে ওষুধ বানালে ও সেটাকে চট করে চেঞ্জ করে নিল, তখন ওই ওষুধ ওতে কাজই করছে না, ওই ভ্যাকসিন ওতে কাজই করছে না। তো এই ব্যাপারটা করে আরএনএ থাকার জন্য কিন্তু করোনা ভাইরাস পার পেয়ে যাচ্ছিল, এবং এটা যে কোনো ভাইরাস যাদের মধ্যে আরএনএ থাকে তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তারা খুব বেশি চালাক হয়, তারা খুব বেশি মিউটেট করে এবং তাদেরকে রক্ষা খুব কঠিন হয়ে দাঁড়ায়, এবং এদের লাইফ স্প্যানও শর্টার হয়, এদের জীবনও ছোট হয়। কেন ছোট হয়? কারণ ওই যে অতিরিক্ত রিঅ্যাক্টিভ, অতিরিক্ত ক্রিয়াশীল, তার ফলে এদেরকে অ্যাটাক করে মারাও গেল তাড়াতাড়ি, এরা কিন্তু তাড়াতাড়ি মরেও যায়। RNA can directly code for synthesis of proteins. আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে, যেখানে আমরা বলছিলাম যে মেন্ডেলিয়ান ক্যারেক্টার বা মেন্ডেলীয় বৈশিষ্ট্য থাকতে হবে, মানে একে প্রোটিন তৈরি করতে হবে।
তো ডিএনএ আরএনএ এর মধ্যে কে প্রোটিন তৈরি করে? দেখো আমি তোমাদের এটা অলরেডি পড়িয়েছিলাম সেন্ট্রাল ডগমা, যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো আলটিমেটলি ডিএনএ প্রোটিন তো তৈরি করলো, হ্যাঁ এমআরএনএ এর মাধ্যমে করলো, কিন্তু ডিএনএ তো প্রোটিন করলো, এমআরএনএ হচ্ছে ডিরেক্ট প্রোটিন করছে। তাহলে এমআরএনএ ডিরেক্ট প্রোটিন করে, সেটাই বলেছে যে বোথ ডিএনএ এন্ড আরএনএ ক্যান ফাংশন অ্যাজ, এটা না সরি, RNA can directly code for the synthesis of proteins, hence can easily express the characters. DNA, however, is dependent on RNA for synthesis of proteins. RNA সরাসরি প্রোটিন সংশ্লেষের জন্য সংকেত বহন করতে পারে এবং তাই সহজেই বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করতে পারে। তবে ডিএনএ কে প্রোটিন সংশ্লেষ করার জন্য আরএনএ এর উপর নির্ভর করতে হয়। ঠিক আছে, নেক্সট বলছে তাহলে কি বুঝলে তুমি এখান থেকে, যে বোথ ডিএনএ এন্ড আরএনএ ক্যান ফাংশন অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, but DNA being more stable is preferred. For the transmission of genetic information, RNA is better. তাহলে আমরা দেখলাম ডিএনএ আরএনএ বাবা ঝগড়াঝাটি করিস না, দুজনেই এরা জিনগত বস্তু হিসেবে কাজ করে, কিন্তু ডিএনএ কি হয় বেশি স্থিতিশীল হয়, তো তাই একটু একে বেশি প্রেফারেন্স আমরা দিই। কিন্তু এটাও ঠিক যে জিনগত বস্তু সঞ্চারণের ক্ষেত্রে, যেমন ট্রান্সলেশনের জন্য মানে প্রোটিন হওয়ার জন্য ডিএনএ কিন্তু আবার আরএনএ এর উপর নির্ভরশীল। তো এই মোটামুটি একটা মিউচুয়াল জায়গায় এরা এলো। ঠিক আছে, এইবার আমরা আরএনএ ওয়ার্ল্ড বা আরএনএ সংসার পড়ব। এখানে কি বলা হচ্ছে, এখানে পাতি কথা হচ্ছে মুরগি আগে না ডিম আগে, তো ডিএনএ আগে না আরএনএ আগে? তো বেসিক্যালি আরএনএ আগে এসেছিল। আরএনএ ওয়াজ দ্য ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল, আরএনএ ছিল প্রথম জিনগত বস্তু। কারণটাও খুব সহজ, আরএনএ তো আনস্টেবল, আরএনএ তো অস্থিতিশীল ছিল। তাহলে তোমার একটা উদ্দেশ্য ছিল যে একটা স্টেবল বা স্থিতিশীল বস্তুকে জন্ম দেওয়া, ও তো আনস্টেবল বস্তু দিয়ে চলবে না। সেই জন্য ডিএনএ হ্যাজ ইভলভড ফ্রম আরএনএ উইথ কেমিক্যাল মডিফিকেশনস দ্যাট মেক ইট মোর স্টেবল। তাই বলা যায় রাসায়নিক পরিমার্জনের ফলে আরএনএ থেকে ডিএনএ উদ্ভূত হয়েছে এবং এর ফলে ডিএনএ তুলনামূলকভাবে অধিক স্থিতিশীল হয়েছে। তো বেসিক্যালি প্রথমে আরএনএই আসে, কিন্তু তারপর দেখা গেল যে আরএনএ এত অস্থিতিশীল, একে দিয়ে হবে না কিছু, তাই আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তোমরা জানো আরএনএ থেকে ডিএনএ কিভাবে তৈরি হয়, আমি তোমাদের এই সেন্ট্রাল ডগমাতে পড়িয়েছিলাম যে আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার পদ্ধতিকে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, উল্টে যাচ্ছে তাই রিভার্স ট্রান্সক্রিপশন হওয়ার জন্য এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তো ডিএনএ এর মতন একটা শান্তশিষ্ট স্থিতিশীল বস্তুকে আনার জন্য আরএনএ থেকে ডিএনএ এর প্রয়োজন ছিল, তাই ডিএনএ পরে আসে, আরএনএ প্রথমে আসে। আর এখানে দেখো বলেছি ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, ডিএনএ দ্বিতন্ত্রী, যেটা তোমাদের অলরেডি আমি এইখানে 2 নম্বর পয়েন্টে বলে দিয়েছি যে দুটো স্ট্র্যান্ড থাকে ডিএনএ। এই 3টে কারণে ডিএনএ বেশি স্থিতিশীল। এই 3টে কারণ মনে রেখো, কারণ এইভাবে কিন্তু নিচে প্রশ্ন আসতে পারে যে কোন 3টে কারণের জন্য ডিএনএ আরএনএ থেকে বেশি স্টেবল বা বেশি স্থিতিশীল। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তো দেখবো আবার নতুন কোনো ডেমো লেকচার তোমাদের জন্য আনা যায় কিনা। ভিডিওটাতে পাশে থেকো, চ্যানেলটাতে পাশে থেকো, তবে সবকিছুই দেখতে পাবে আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে। আজকে তাহলে আসছি, বাই বাই।